হ্যালো ডিয়ার মাই স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার, লেসন প্ল্যানার চ্যানেল। সেখানে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আর আজকে আমি তোমাদের যেহেতু ভূগোল নেই, আজকে কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোল পড়া। আগের দিন পড়েছি আমরা কিন্তু আঞ্চলিক ভূগোলে ভারতের ভূপ্রকৃতির একটা চ্যাপ্টার। আজকে আবার প্রাকৃতিক ভূগোলে চলে আসলাম। আর প্রাকৃতিক ভূগোলে আমাদের নদীর আগের দিন পড়িয়েছি নদীর ক্ষয় কার্য, আজকে পড়াবো নদীর সঞ্চয় কার্য। এবার একটু সঞ্চয় কার্য নিয়ে বলি। আগে তো বলে দিয়েছিলাম সঞ্চয় কার্য কিভাবে হয়, কি বৃত্তান্ত, তাও একটু বলি। সেটা হচ্ছে এই নদীর সঞ্চয় কার্য। যদি নদী, ধরো আমাদের গঙ্গা নদীর কথাই বলি, গঙ্গা এখানে উত্তরাখণ্ডের থেকে উৎপন্ন হয়েছে, উচ্চগতি এই পর্যন্ত শেষ হরিদ্বারের কাছে। হরিদ্বার থেকে মধ্যগতি শুরু, মধ্যগতি হয়ে বিহারের কাছাকাছি এসে মধ্যগতি শেষ, তারপর বিহারের পূর্ব বিহার থেকে একেবারে বে অফ বেঙ্গল পর্যন্ত নিম্নগতি। এইটুকু নিম্ন, মধ্য, আর এই নিম্নগতি। নদীর এই যে সঞ্চয় কার্য, এটা মূলত হচ্ছে নদীর মধ্যগতি এবং নিম্নগতিতে হয়। এবং মধ্যগতিতে অল্প বিস্তর ক্ষয় হয়, এবং সে ক্ষয়টা হচ্ছে মানে যেরকম এখানে ক্ষয়টা এরকম পাহাড়ি অঞ্চলে এরকম এখান থেকে নদী এসে নিম্ন দিকে ক্ষয় করে, এরকম হয় না। এখানে একটু পার্শ্ব ক্ষয় হয়, আর এখানে হচ্ছে বহন হয়। এই ক্ষয় আর বহন মানে পার্শ্ব ক্ষয় আর বহন নিয়েই নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। বা পরীক্ষা দিল নদীর মধ্যগতিতে ও মধ্য ও নিম্ন গতিতে গড়ে ওঠা ভূমিরূপগুলোর বর্ণনা। গড়ে ওঠা ভূমিরূপের তিনটি বর্ণনা, ভূমিরূপের তিনটির বর্ণনা, চিত্রসহ বর্ণনা। ঠিক আছে, চিত্রসহ বর্ণনা। ঠিক আছে, তাহলে এখানের থেকে প্রথম প্রশ্ন, নদীর সঞ্চয় কার্য যেহেতু পড়াচ্ছি, নদীর মধ্য এবং নিম্ন গতিতে গড়ে ওঠা ভূমিরূপগুলির যে কোনো তিনটের চিত্রসহ বর্ণনা, এই হচ্ছে এখান থেকে প্রশ্ন দিতে পারে। তাছাড়াও শর্ট কোশ্চেন কিছু কিছু দিতে পারে। যাই হোক, আমরা একটু পড়ি নদীর নিম্নগতি এবং মধ্যগতি নিয়ে। এটা মুছে দিলাম। এবার আমাদের নদীর মধ্যগতি বা নিম্নগতিতে গড়ে ওঠা ভূমিরূপ বা সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ। প্রথমেই বলি, মধ্যগতিতে নদীর ঢাল কমে আসে। ঢালটা কমে আসলে নদীর নিম্ন ক্ষয় হয় না, পার্শ্ব ক্ষয় হয়, আর কিছুটা বয়ে এনে পলিবালি কাদা সব নিম্ন গতিতে বা এইরকম নিম্ন গতি যেখানে বললাম সেখানে জমা হয়, হয়ে নতুন নতুন ভূমিরূপ তৈরি হয়। যাই হোক, প্রথম পয়েন্ট, নদীর নিম্ন ও মধ্যগতিতে গড়ে ওঠা ভূমিরূপের বর্ণনা যদি বলি, তাহলে প্রথম পয়েন্ট আসবে পলল ব্যজনী। পলল ব্যজনী বা পলল শঙ্খু বা পলল শঙ্খু। কি জিনিসটা? নদী যখন পাহাড় থেকে নামে, ধরো কথার কথা বলছি, এরকম এদিকে এদিকে অনেক পাহাড় আছে, এরকম এরকম পাহাড়ি অঞ্চল আছে। নদী যখন পাহাড় থেকে নামে নিচের দিকে, এই পাহাড় থেকে এরকম পাহাড়, এরকম পাহাড়, এরকম পাহাড়, এরকম পাহাড়, নদী যখন এরকম পাহাড় থেকে নিচে, এখান থেকে সৃষ্টি হয়েছে নদী, নদী এখান থেকে নিচের দিকে নামছে, নামতে নামতে এই যে যে জায়গাটা, এই জায়গাটা সমভূমি অঞ্চলে পড়ছে। এরকম জায়গায় সমভূমি অঞ্চলে পড়লে এই নদীর ক্ষয়িত পদার্থ, মানে নদী এই জায়গাগুলোতে উচ্চ গতিতে এখানে ক্ষয় করে ক্ষয়িত পদার্থগুলো, বা এখান থেকে একটা নদী নামছে, এখান থেকে মিশছে, আবার এখান থেকে একটা নদী এর সঙ্গে মিশে এখান থেকে যেই নামলো, নেমে এইরকম পাখা যেরকম দেখতে হয়, হাত পাখা, এরকম হাত পাখা হয় না এরকম, বা তাল পাতার পাখা যেরকম হয়, বা এরকম পাখার মতো যে ভূমিরূপ, এই যে পলি বালি কাদা বিশেষ করে কাকড় টাকড় জমা করে এরকম জায়গায় নদীর মানে পর্বতের পাদদেশে যে ভূমিরূপটা তৈরি করে, তখন তাকে বলে পলল ব্যজনী। মানে নদীর যখন উচ্চ থাকে, সেখানে নামতে নামতে যে ক্ষয়, বিশেষ করে কাকড় নুড়ি পাথর, সেগুলো জমা হয়, জমা হয়ে পর্বতের পাদদেশে, এগুলো পর্বত বা পাহাড় পাদদেশে জমা করে যে একটা ত্রিকোণ আকৃতির এরকম শেপ মতো করে একটা ভূমিরূপ তৈরি করে,
এইসব কাঁকর পাথর দিয়ে, তখন তাকে বলা হয় হচ্ছে পলল ব্যাজনী বা পলল শঙ্কু। এই পলল শঙ্কুতে আবার বেনুনির মতো এরকম ভাবে নদীটা পলল শঙ্কুর মধ্যে দিয়ে বেরিয়ে যায়। বেনুনির চুলের বেনুনি হয়, এরকম বেনুনির মতো করে এরকম ভাবে নদী ব্যাজনী, তার জন্য পলল ব্যাজনী বলা হয়। তাহলে পলল শঙ্কু কি? ত্রিকোণাকৃতির ওই শঙ্খের মতো দেখতে, বা পলল ব্যাজনী। ব্যাজনী, পলল শঙ্কু পরে ওঠা ভূমিরূপের মধ্যে আমরা কি বলবো? ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে এঁকে বেঁকে প্রবাহিত নদী, যেরকম ঢাল বরাবর অতিক্রম করবে, ঠিক এরকম ধরো এখানে পাহাড় পর্বত শেষ, এখান থেকে সমভূমিতে পড়লো, এরকম ব্যাক করে আবার এই যে নদী, এই যে এরকম ভাবে প্রবাহিত, এই জায়গাকে অতিক্রম করে নদী এরকম ভাবে উঁচু মানে বেঁকে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই এক একটা বাঁককে, এই যে বাঁক, ঠিক আছে, এই নদী বাঁককে আর একটা ভাষায় বলা হয়েছে মিয়েন্ডার্স। মিয়েন্ডার্স নদীর অনেক বাঁক আছে, এবং মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে এই যে নদী বাঁক একেই বলা হয়েছে মিয়েন্ডার্স বা নদী বাঁক। ঠিক আছে, এইখানে কি হয়, নদী এরকম জল প্রবাহিত হচ্ছে, এই জায়গাটাই এই জায়গা, আবার কিন্তু এই জায়গাটা একটু উঁচু আছে বলে নদী এই জায়গাটায় উঁচু আছে, ঠিক আছে। নদী বাঁক বা মিয়েন্ডার্স, তাহলে নদী এক পাশ কি হয়, নদী বাঁকের এক পাশ খাড়া পাড়, এই পাশটা খাড়া পাড়, আর এই পাশটা হচ্ছে এই। এবার এখানে এই খাড়া পাড়, এই পাশে ঢাল বেশি, একে বিন্দুবার বলা হয়। নদী বাঁক কি জিনিস? নদী বাঁক হচ্ছে যখন নদী মধ্যবর্তীতেই, যাই বলি না কেন, গুলো একে বলছি উঁচু নিচু, এই দিকটা, আবার এই দিকটা, এই দিকটা এরকম জায়গাটায় নিচু, এখানে এই উঁচু, এই জায়গা থেকে তার জন্য নদী নিচু, এই জায়গাটা উঁচু, এরকম ভাবে। এবার জল এসে প্রথমে আঘাত করে এই জায়গায়, এখানে এখানে পার্শ্বক্ষয় হবে, আবার জল এসে, আর যেখানে নিচু যেতে এই পাশ উঁচু, এই পাশগুলোতে যেখানে আঘাত করবে এই জায়গায়, এটাকে বলে বিন্দুপাত। নদী পাড়ের সঞ্চয়, এখানে ক্ষয় হচ্ছে, এই পাশে সঞ্চয়, তাহলে নদী পাড়ের আবার ক্ষুরাকৃতি হ্রদে পরিবর্তন হয়, সেটা দেখি একটু কিরকম হয়। কার্য হলো কিন্তু নদী বাঁক হলো। এবার মানে অশ্বকৃতি হ্রদ,
হয় নদী বলেছি। হলো, তারপরে নদীর আর এই সময়টায় বিশেষ করে 500 হয়, আগে এইকে নিই তারপরে বলছি। নদী সমভূমিতে তো এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, নিচু যেখানে একটু অবতল অংশ সেখান থেকে একটু নিচুর দিকে বয়ে গিয়ে এরকম নদীর পার্শ্বকর তো ক্ষয় হয়। নদী বিশেষ করে এটা মধ্যগতিতে তো একটু ঢাল থাকে, তাই এই পাশগুলোতে ক্ষয় হতে থাকে। পাশগুলোতে ক্ষয় হতে হতে নদী আবার এক পাশ উঁচু হয়ে যায়, এক পাশ কিন্তু নিচু হয়ে যায়। ওই একটু নদী বাঁকের যে অংশ কিন্তু ক্ষয় হচ্ছে, পার্শ্ব নদী সঞ্চয় হচ্ছে। নদীর বাঁক এরকম প্রথম অবস্থায় এরকম, তারপরে আবার বাঁকটা আরো, তখন নদী যখন এরকম বেঁকে প্রবাহিত জল এরকম ভাবে যেতে 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 বারবার এখানে এরকম এই পাশের করতে 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 এক পার্শ্বক্ষয়, এখানেও পার্শ্বক্ষয় হচ্ছে, হতে হতে একটা সময় এই রূপান্তরিত হয়ে যায়, এরকম সোজাসুজি হয়ে যায়, তখন নদী প্রবাহিত হয়। এইটা এরকম এই জায়গায় প্রবাহিত হয়, তখন যায়, ঠিক আছে। এরকম ভাবে বাঁক, এই বাঁকগুলোকে বলা হয় ঘুরের আকৃতি বলে, নাহলে কিন্তু হবে না। তাহলে নদীর হয় সমভূমিতে যখন পড়ে, নদীর এই বাঁক বা এই পার্শ্বক্ষয় আর পার্শ্বক্ষয়ের মাত্রা বাড়তে বাড়তে বাঁকগুলো যখন এক হয়ে যায়, দুটো পাশের বাঁক এরকম পাশাপাশি এক হয়ে যায় এবং একটা বাঁক সেটা দেখতে অশ্বক্ষুরাকৃতি, মানে ঘোড়ার পায়ের মতো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বা ইংরাজিতে বলে অক্সবোর লেক, ঠিক আছে। এগুলো হচ্ছে নদী বলল পাখা। তারপরে একটা হচ্ছে এই আমাদের এই যে নদী মেন্ডার্স বা বাঁক যদি না ক্ষয়ের মাধ্যমে আলাদা, যেটা এই যে তৈরি হয়েছে, এই যে এরকম লেক মতো তৈরি, কখন কি বলে, অনেক জায়গায় স্থানীয় ভাষাতে বাউর বলে। আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদকে অনেকটা স্থানীয় ভাষায় বাউর বলি, এগুলোকে এগুলোকে বাউর বলে। যেরকম একটা মতিঝিল একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বিখ্যাত অশ্বক্ষুরাকৃতি হ্রদ মতিঝিল, যেটা বড় বাউর বা এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ হচ্ছে, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর কাছে, মানে পাঁচপোতার বাউর আর একটা হচ্ছে ডুমুর বাউর বলে। এই দুটো বাউর মানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এই চত্বর গুলোতেই আছে, স্থানীয় ভাষায় এগুলোকে বাউর বলে, সেই জন্যই আমি বললাম। তা সত্ত্বেও আমরা কিন্তু আরো পড়াবো, কারণ তোমাদের কিন্তু সেগুলো মানে তিনটে হওয়া সত্ত্বেও আরো পড়াবো, কারণ ওগুলোও স্যার আমরা এইগুলো লিখবো না তিনটে ভূমিরূপ, আমরা অন্যগুলো লিখবো। আমরা সেই প্লাবন ভূমি পরের পয়েন্ট, মানে পরের ভূমিরূপটা হচ্ছে প্লাবন ভূমি। পয়েন্ট কেন বললাম, যেহেতু প্রশ্ন টাইপের করে বলেছিলাম তাই।
ধরো নদী তো হয় না, এরকম সোজা হয় না, যাই হোক আমি সোজা দিলাম, একটু এঁকে বেঁকে প্রবাহিত হবে নদী। আবার নদী যখন এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, ধরো এই একটা এরকম একটা খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, নদী দীর্ঘদিন ধরে প্রবাহিত হচ্ছে, হতে হতে আস্তে আস্তে এই জায়গায় পলি বালি জমা করে নদীর মধ্যে। নদীর মধ্যে পলি বালি মানে পূর্ণ হয়ে যায়, মানে নদীর গর্ভ একসময় পরিপূর্ণ হয়ে যায়। অতিরিক্ত বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে নদীর এই যে আর জল ধরে রাখতে পারছে না, কারণ নদীর গভীরতা ডিপটা কমে গেছে, কে জন্য হয়ে গেছে, থেকে মালভূমির থেকে ক্ষয়ের মাধ্যমে যে সমস্ত গতিতে সঞ্চয়ের মাধ্যমে এই জায়গায় জলের গভীরতা মানে নদী, তখন নদীতে প্রতি বছর বৃষ্টি হচ্ছে এবং জল যতদূর ধরার কথা তা ধরছে না, বৃষ্টিও অতিরিক্ত হলে এই নদীর এপাশে 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 দুকুল এই সমস্ত জায়গাগুলোতে জমা করে, তাকে বলা হয় প্লাবন ভূমি, তাকে বলা হয় হচ্ছে প্লাবন ভূমি। এই প্লাবন ভূমি প্লাবন ভূমি হয় ছোট ছোট লেক, এটা শুধুমাত্র বর্ষার সময় এই লেকগুলোতে জল থাকে, বর্ষার বিল, হাওর, সেটা সেটা হচ্ছে নদী যখন নিম্নগতিতে থাকে, নদীর জলের এবং প্রতি বছর বর্ষার সময় ওই ভরাট মানে যত জল বৃষ্টি হয় নদী খাতের মধ্যে, তখন ওই বর্ষা আকারে হলে নদীর দুপাশে জমা করে পলি বালি কাদা সব নদীর নিচু এই পাশে নিচু এই পাশে নিচু জায়গাকে উঁচু করে দেয়, এবং তাদের মাঝে মাঝে এই চলো যদি গর্ত মতো হাওরও বলে, বিলগুলো একটু লম্বাটে হয় এরকম, মানে খালের মতো ক্যানালের মতো করে, আর হাওর হচ্ছে বড় পুকুর টাইপের হয়, যেটা ভাবে তৈরি, তাকে বলা হাওর। ঠিক আছে, হাওর কি বিল কি আমি বললাম। আচ্ছা, স্বাভাবিক বাঁধ সেটা কিরকম হয়, হচ্ছে নদী ধরো এগুলো জল নদীর ফলে যে বৃষ্টি বা বৃষ্টির ফলে যে পলিবালি থাকে, এই পলিবালি এগুলোকে দিয়ে এরকম উঁচু করে দেয়, এরকম ঢিবির মতো উঁচু হয়ে যায় খাতগুলো, দীর্ঘদিন ধরে জমা করতে করতে এই নদী খাত, এই যে নদী খাত, এই নদী খাতের থেকে এই পাশে তখন তাকে বলে স্বাভাবিক বাঁধ। মানে এর মধ্যেই প্লাবনভূমি যখন তৈরি হয় তখন নদী খাতের মধ্যে পলি বালি কাদা আছে, সেগুলো দীর্ঘদিন ধরে করতে 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 নদী একটা বাঁধের আকৃতি নিলে, এই যে এরকম বাঁধের আকৃতি নিলে জমা করতে করতে তখন বাঁধ বা লিবি কি করে বন্যার সময় এই জলকে, এই যে বন্যার যে আর এই পাশে বন্যা হয় না, আবার এক পাশে যদি এখানে লিভির আকৃতি ছোট থাকে তাহলে জল এখানে ছাপিয়ে পাশে বন্যা করতে পারে, পরে এক কোল ভাঙে সেরকম না। নদী কিরকম হয়, ঢাল, তার প্রধান পাশ উত্তল অংশ, এই পাশটা খাড়া পাড়, এই পাশটা ঢালু পাড়।
এটা কিন্তু এই পাশ, যে পাশটা ঢালু সেই পাশে দিয়ে দেয়। দীর্ঘদিন ধরে দিতে দিতে এই পাটটাও উঁচু হয়ে এরকম পলিবালি জমা করতে করতে তখন এই পাশে বন্যা হতে পারে। আবার যদি দুপাশেই পলিবালি জমা, তখন তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ বা ঢিবি। এরকম বেশিরভাগ নদীতে দেখা যায় এই পাশে পলিবালি কাদা জমা করতে করতে এরকম ঢিবি করে ফেলেছে হয়েছে, তাই স্বাভাবিক বাঁধ। যেহেতু এটা ন্যাচারাল ড্যাম হতে পারে, বাঁধ হতে পারে, আর লিভি হচ্ছে ওই ওই ইংরাজি নামটা হচ্ছে লিভি, স্বাভাবিক বাঁধের। হ্যাঁ, এবার আবার নদী দ্বীপ কাকে বলে? নদী চড়া কি হয়, নদী তো এরকম ভাবে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এখান থেকে পলিবালি তো এর ভেতরে থাকবেই, জানো নদীর মধ্যগতিতে জায়গায় পলিবালি জমা হতে 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 খাতের মধ্যে, এই যে নদীর খাতের মধ্যেই পলিবালি কাদা নদী বক্ষে, এই যে নদী বক্ষের মধ্যে বলা হয় নদী চড়া বা নদী দ্বীপ। এই নদী চড়া বা নদী চড়া বা নদী দ্বীপ ভারতের সব বৃহত্তম নদী চড়া বা নদী দ্বীপ, বৃহত্তম একটা জেলা আসামে অবস্থিত ব্রহ্মপুত্র উপর মাজুলি একটা বড় দ্বীপ। আর একটা সবচেয়ে ছোট মন্দির মতো আছে আসামের ব্রহ্মপুত্র রিভারে, তার নাম পিকক আইল্যান্ড। ওই যাই বসবাস করে, এমনি ছোট ছোট আছেই। তাহলে ভারতের বৃহত্তম নদী নদী দ্বীপ কেমন ভাবে হলো? ওই পলিবালি কাদা দীর্ঘদিন ধরে নদীগর্ভে জমাট হয়, যদি পলিবালি কাদার মাধ্যমে জেগে ওঠে, জেগে চড়ার মতো হতে পারে বা অন্য বিষম আকৃতিও হতে পারে। তাতে বৃহত্তম কোনটা বললাম? মাজুলি। ইলাহাদা মারা কে একসময় বলা হতো পৃথিবীর বৃহত্তম হচ্ছে নদী দ্বীপ, ঠিক আছে? এটা ভারতের বৃহত্তম। আসামের ব্রহ্মপুত্র উমানন্দ টেম্পল ওখানে আছে, ওখানে বসবাস করি। সবচেয়ে ছোট নদী দ্বীপের নাম হচ্ছে ব্রহ্মপুত্র রিভারে আছে। গুয়াহাটি শহরে, গুয়াহাটি যদি রোপওয়েতে যাও, সেগুলো হচ্ছে একটা নদী দ্বীপের আছে নিউমুর, তারপরে আছে হচ্ছে আছে আর নিউমুর হচ্ছে হারিয়াভাঙা মনে হয় নদীতে আছে। তারপরে আছে নিউমুরটা, ঠিক আছে? এই সমস্ত নদী দ্বীপ, যেটা হচ্ছে ঘোড়ামারা, লোহাচড়া, ঠিক আছে? ঘোড়ামারা, লোহাচড়া, এই সমস্ত দ্বীপগুলো আছে হারিয়াভাঙা নদীতে। পরীক্ষা দিতে পারে নিউমুর কোন নদীতে? হারিয়াভাঙা নদীতে। 6 সালের পরে নষ্ট হয়েছে। আর এই ঘোড়ামারা দ্বীপটা কোথায়? গঙ্গা নদীর, মানে আমাদের মোটামুটি কাকদ্বীপ যারা গেছে তারা কিন্তু এই কাকদ্বীপের থেকে একটা ছাড়ে, মানে লঞ্চ, বিশেষ করে ঘূর্ণিঝড় ইত্যাদির জন্য। সেটা বলবো পরে। এই ঘোড়া নদীর মোহনায় আছে, নষ্ট হয়ে গেছে এগুলো। ঘোড়ামারা দ্বীপে এখন মোটামুটি 5000+ লোকজন থাকে, কিন্তু দিনকে মধ্যে একটা কিন্তু আইল্যান্ড মতো বললাম যে নদী চড়া বা নদী দ্বীপ। স্বাভাবিক বাঁধ গেল, নদী চড়া বা নদী দ্বীপ গেল। এবার আসি হচ্ছে নদীর কি জিনিস, বদ্বীপটা বলছি। এটা ধরো সমুদ্র, একটা শাখা বিরাজ করলো, নিচু উঁচু ঢেউ এখানে বিরাজ করলো। এরকম ভাবে
নদী কিন্তু তার শাখা প্রশাখাকে বিরাজ করতে পারে, মানে ভেঙে টেঙে নির্ভর করে নদীর মাঝখানে এরকম মানে নদীর পলি বালি কাদা সঞ্চয় করে নদী আকৃতির এরকম ত্রিভুজের মতো এরকম এরকম নদী মোহনায় যদি বয়ের মতো দ্বীপ, বদ্বীপ মানে এটা গ্রিক ভাষায় বা ল্যাতিন ভাষায় এটা ডেল্টা বলে, সরি বদ্বীপটা বা ডেল্টা দ্বীপটা এরকম নামকরণ করেছে বিজ্ঞানী ইতিহাস। বদ্বীপ তাহলে কোথায় হয়? সমুদ্রের যেখানে নদী সমুদ্রে এসে পড়ে, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং সমুদ্রে যখন এরকম জায়গায় জমা হয়ে এরকম ত্রিকোণ আকৃতির যে বদ্বীপ দ্বীপগুলো ছোট ছোট, এই বদ্বীপ আবার 4 প্রকারের হয়। একটা হচ্ছে ধনুকের মতো, ধনুক আকৃতি, ওটাতে দাঁতের মতো, দাঁতের মতো খাড়ির মধ্যে, যেটা সমুদ্রের তলে খাড়ি। বদ্বীপ অপকার হয় আমাদের, একটা ধনুক পায়ের মতো বটে, একটা খাড়ি হবে। ধনুক আকৃতি বদ্বীপ মানে সমুদ্রে পড়ছে এরকম রাউন্ড ফিগার হয়, এখান থেকে একটা জল রাশি সমুদ্রে এসে মিশলে ছোট ছোট, তারপরে আস্তে সেই রকম দেখতে যদি কোনো ভূমিরূপ হয় তখন তাকে ধনুক আকৃতি বদ্বীপ বলে। খুব দেখা যায় বিশেষ করে গঙ্গা যমুনা নদী, ওয়াংহো, পো, তারপরে আমাদের গঙ্গা যমুনা, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী দেখা যায় ধনুক আকৃতি। করাতে দাঁত কেমন হয় এরকম টাইপের, ঠিক শাখা এরকম নেমেছে, এরকম ভাবে একটা পড়েছে, এরকম ভাবে পড়েছে, এখান থেকে দেখতে বদ্বীপ হলে তখন তাকে বলা হয় হচ্ছে আছে। হ্যাঁ, ফাইবার যেটা হচ্ছে ইতালির রাজধানী রোম শহর, যার মধ্যে যেটা সমুদ্রে মিশেছে, পাখির পায়ের মতো দেখতে হয় এরকম তো গেল এরকম ভাবে যে বদ্বীপটা তৈরি হয়, এই নদী এখানে পড়েছে তো দ্বীপ, এই জায়গা দ্বীপ এরকম দেখতে যে ভূমিরূপটা হয় বা পায়ের মতো বদ্বীপ কোথায় আছে? মিসিসিপি, মিসৌরি বদ্বীপ দেখতে পাওয়া যায়। মানে নদী যেখানে এসে মেশে, আগে খাড়টা নদীতে এরকম ভাবে এসে আসে সমুদ্রের দিকে চওড়া হয়ে যায় এরকম, এইরকম সমুদ্রে মিশে কোনো দ্বীপ তৈরি হয় তখন তাকে বলা হয় ক্ষারীয় বদ্বীপ। মানে নদী এরকম এসে সমুদ্রের এইটুক মুখ আস্তে আস্তে ভেতরে হয়ে বড় আকৃতি ধারণ করে। ঠিক এইটাও এরকম বোতলের মুখ, এটা ভেতর মাঝখানে মাঝখানে পলিবালি জমা হয়ে যদি ত্রিকোণ আকৃতির বয়ের মতো ধারণ করে তখন তাকে বলা হয় বদ্বীপ, তখন তাকে ক্ষারীয় বদ্বীপ বলা হয়। এই ক্ষারীয় বদ্বীপ নদীতে, ক্ষারীয় বদ্বীপ কোথায় আছে? জার্মানির রাইন নদী। এগুলো বিশেষ করে জানা গেল, কিন্তু বদ্বীপের প্রকারভেদ জানলে, বদ্বীপের প্রকার মানে ধনুক আকৃতি বদ্বীপ কোন নদী? ইতালির তাইবার নদীর বদ্বীপ, বদ্বীপ সবচেয়ে বেশি দেয় কিরকম হয়? নদীর বদ্বীপ কিন্তু এই পাখির
আছে রাইন নদীতে, এরকম। ঠিক আছে, তাহলে নদীর সঞ্চয় এবং ভূমিরূপ গুলো কি কি বলবো? পলল ব্যজনী বা পলল শঙ্কু। 2 নম্বর বললাম হচ্ছে নদী বাঁক বা মিয়েন্ডার্স। 3 নম্বর বললাম হচ্ছে সৃষ্টি। তারপরে নদী চড়া বা নদী দ্বীপ, যেটা নদী দ্বীপ বলি, ভূমি। তারপরে বললাম লিভি বা স্বাভাবিক বাঁধ। তারপরে বললাম বদ্বীপ, আবার বদ্বীপের প্রকারভেদ বললাম। এই হচ্ছে নদীর নিম্ন এবং মধ্যগতিতে। আর একটা বড় প্রশ্ন দেয়, সেটা হচ্ছে এখন, সেটা হচ্ছে এই বদ্বীপ গঠনের পরিবেশ কেমন? 3 নম্বরে দিতে পারে। বদ্বীপ গঠন হয় তো সব নদীতে না, বদ্বীপ গঠনের পরিবেশ কেমন, কেমন পরিবেশ চলে, চলো সেটা হচ্ছে, এটা 3 নম্বরে দিতে পারে। হ্যাঁ, 3 মার্কসের দিতে পারে। এটা যেরকম নদী বদ্বীপ গঠন হয় কিভাবে, সেটাই মানে আমরা বললাম তো 4 রকম ভাবে বদ্বীপ তৈরি হয়। আর সবচেয়ে বড় বদ্বীপের নাম আমরা জানি গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ, যেটা আছে, আমাদেরটা কম 40-60। যাই হোক, নদীর বদ্বীপ গঠনের পরিবেশ। নদী অববাহিকা, নদী অববাহিকা বড় হলে কিরকম হবে? নদী অববাহিকা যদি নদী একটা বড় নদী ওদের সঙ্গে মিক্স করে, তাহলে কি হবে? এই নদী অনেক বড় অঞ্চল বেশি হয়ে সমুদ্রের বা নদী যেখানে মিশবে, নদী অববাহিকা অবশ্যই বড় হতে হবে এবং পলিবালি সঞ্চয় মানে ক্ষয়ের পরিমাণ, ঢাল মৃদু ঢাল হতে হবে। উপকূল, যেখানে নদী উৎস বা মোহনা, মানে কিরকম কমা ঢাল হতে হবে, মানে কমা মানে এরকম সরু, মানে একেবারে খাড়া না, মানে ঢালটা মৃদু ঢাল, এরকম নিচে এরকম নিচে পড়বে এরকম না, মানে এরকম গিয়েই নদী গিয়ে এরকম মৃদু ঢাল হলে। 3 নম্বর হচ্ছে লবণতা। মোহনা, এরকম জায়গায় মোহনা যদি থাকে, মোহনায় যদি বা সমুদ্রের জলে লবণতা বেশি থাকে, পরিমাণটাও কিন্তু বাড়বে লবণতা। 4 নম্বর হলো, যাই বলি না কেন, ঠিক আছে, বা জোয়ার ভাটা যাই বলি, সেটা বলছি স্রোত বিপরীত দিক থেকে, মানে মোহনার দিক থেকে, এই যে মোহনার দিক থেকে সমুদ্র উপকূলে পলিবালি জমাট বাঁধার আগে সেটাকে স্রোত কম হতে পারে, সেটা স্রোত বদ্বীপ গঠন কিন্তু একটু ভালো করেই কিন্তু হবে। তাহলে বদ্বীপ গঠনের পরিবেশটা, এটা কিন্তু একটা বললাম যে বদ্বীপ গঠনের পরিবেশ কি, নদী অববাহিকা লবণতা বেশি হতে পারে, বিপরীতমুখী স্রোত কিন্তু। ঠিক আছে, এবার দিনকে দিন আমরা জানতে পেরেছি বা দ্বীপগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সুন্দরবন যেহেতু বিশাল নষ্ট হয়ে যাচ্ছে, তার প্রধান কারণগুলো কিন্তু দিতে পারে। সুন্দরবন এর বদ্বীপ অঞ্চল, সুন্দরবনের বদ্বীপ অঞ্চল ধ্বংসের কারণ বা ধ্বংস হচ্ছে কেন, এটাও 3 নম্বরে কিন্তু একটা প্রশ্ন দিতেই পারে। ঠিক আছে, তো জানি সুন্দরবনের প্রচুর পরিমাণে আমাদের ম্যানগ্রোভ ধরে রাখে, মানে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ক্ষেত্রে। এবার সুন্দরবনের এই বদ্বীপগুলো নষ্ট, অনেকগুলো কারণ আছে, মানে সমস্যা কি কি সৃষ্টি হবে সেটা আগে বলি। ঝড়, বঙ্গোপসাগরে অবস্থিত, মানে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, মানে যদি হয় এখান থেকে
এই জায়গাটা, আর ভারতের তো এই জায়গায় ভূমিরূপ, আবার এখান থেকে চলে আসছে মায়ানমারের দিকটা, ঠিক আছে। প্রচুর পরিমাণে এখানে ঝড় বৃষ্টি আসে। এবার ঝড় আসলে নষ্ট হয়ে যাচ্ছে, বাঁধগুলো ক্ষয়ে যাচ্ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে। বাঁধগুলো ভেঙে যাওয়ার দরুন এখান থেকে ধরো এখানে বাঁধ আছে, নদী বাঁধ, এখানে জলগুলো ঢুকে ভেতরে ঢুকে কিন্তু এই অঞ্চলকে, উপকূল অঞ্চলকে মানে বন্যা করে দেয়। অঞ্চলের মানুষের অসুবিধা হয়। কিরকম অসুবিধা হয় সেটা হচ্ছে, ওই যে লবণাক্ত জল ভেতরে ঢুকলো, ভেতরে ঢোকার ফলে ওখানে ওদের যে চাষের জমি, কিছু কিছু এই যে বললাম না হাইয়া ভাঙা নদীতে আছে কি বলার নাম, নিউমুর, ঘোড়ামারা, তারপরে এই সময় লোহাচড়া, এই সমস্ত দ্বীপগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য ম্যানগ্রোভ কাটার একটা কারণ, এই যে ঝড় হলো, নষ্ট, ম্যানগ্রোভ কেটে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু মানুষ তাদের উন্নয়নের জন্য এখানকার যে ম্যানগ্রোভ জঙ্গলগুলো কেটে নিচ্ছে, বা হোটেল রিসর্ট তৈরি করার জন্য কেটে নিচ্ছে। এবার গাছগুলো কেটে নিলে ঝড় আসলে, এখানে ঝড় আসলে এই গাছগুলো কিন্তু একে বাধা দেয়, আর এই অঞ্চলগুলো বা এই পাশে অঞ্চল, এই পাশে অঞ্চল কিন্তু সেফ থাকে। কিন্তু দিনকে দিন এই গাছগুলো কিন্তু সেই ঝড়কে বাধা দিতে পারছে না, ওই জন্য বাধা করে দিচ্ছে, তার জন্য মানুষের ক্ষতি হচ্ছে। আর এর ফলে সুন্দরবনের দ্বীপগুলো নষ্ট হচ্ছে। আমি কিন্তু আবার বলে দিচ্ছি আর নষ্টের ফলে কি কি হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় এখন সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বায়ন। এর ফলে সবচেয়ে বেশি পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের মাউন্ট কিলিমানজারো আফ্রিকা, তারপরে হিমালয় পার্বত্যাঞ্চল, রকি পার্বত্যাঞ্চল, এই যে কারণ বিশ্ব উষ্ণতার গড় এভারেজটা বেড়ে যাচ্ছে এবং গলে গেলে জলে পরিণত, সেই জল মানে এই অঞ্চলের জলতল বেড়ে যাচ্ছে, মানে সুন্দরবনের তো নিচু এলাকা, মানে নিচু এলাকা, এই জলরাশি বেড়ে যাওয়ার জন্য গড় এভারেজ জলরাশি হয়ে যাচ্ছে। এই করেও কিন্তু সুন্দরবনের বদ্বীপ কিন্তু একটা নষ্ট হতে পারে। লোহাচড়া, তারপরে ওই যে নিউমুর, আমাদের যে সাগর দ্বীপ, যেটা গঙ্গাসাগর আছে, সেই দ্বীপটাও কিন্তু যেখানে উষ্ণায়নের জন্য, তাহলে আমাদের সুন্দরবনে বদ্বীপ অঞ্চল দেওয়া, ম্যানগ্রোভ কেটে দেওয়া, এগুলো সঙ্গে সঙ্গে এটা একটু তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে আমাদের একটা প্রশ্ন পড়লাম নিম্ন মধ্য অঞ্চল, আর একটা পড়লাম হচ্ছে বদ্বীপ গঠনের পরিবেশ। এই এখান থেকে তিনটে বড় প্রশ্ন, আর শর্ট কোশ্চেন একটা টিকা লিখতে হবে, লিভি কি, স্বাভাবিকবাদ কি, বিন্দুবার কি, সব নাম কি, যেগুলো আছে আমরা বললাম। কিন্তু কি বলার নাম, নদীর সঞ্চয় কার্যের ফলে বদ্বীপ অঞ্চল, তাদের ব্যাখ্যা, তাদের ক্ষয়ের কারণ বা ধ্বংসের কারণ, এবং মানুষের কি কি সমস্যা হবে সেটা কিছুটা বললাম, এবং সেগুলো পড়িয়ে দিলাম। আর এর পরের দিন পড়াবো হচ্ছে, আজকে তো প্রাকৃতিক হলো, এর পরের দিন আবার সেটুকু পড়াবো। আর আজকের মতো ভূগোল ক্লাস আজকের মতো এখানে শেষ হলো। চ্যাপ্টার নিয়ে